আমি না শিক্ষকতার এতে প্রেমে পড়ে গেলাম। একসময় এরকম অবস্থা হয়ে গেল যে ওই হ্যামেলিনের বংশীবাদকের মতো হয়ে গেলাম। ওই ম্যাজিক মন্ত্রের মতো কাজ করলো। আমার এই পাটা কেটে ফেলার ডিসিশন হয়েছিল। বাহাদুরপুর ক্যাম্পে আমাকে শিক্ষক বানিয়ে পাঠায়। যুদ্ধের সিনেমা দেখে আর গল্প পড়ে কবিতা পড়ে কিছু বোঝা যাবে না। রিয়েল যুদ্ধ যে কি ভয়াবহ জিনিস, মানে আপনার রাতের ঘুমাবার জায়গা নাই। নারকেল গাছে সে করে খাওয়া দাওয়ার ঠিক নাই, কোনো খাওয়া দাওয়ার ঠিক নাই না। খাওয়া দাওয়া তো বলতে মনে হয় যেন অনেক কিছু। পানি খেতে পারি না পর্যন্ত, কারণ খালের পানি আমাদের ওদিকে ঘোলা, তার মধ্যে থেকে যেত পচা লাশ, শকুনে নাড়ি ভুড়ি টেনে, দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে যেত। খাবার মধ্যে অধিকাংশ সময় ছিল এরকম যে কলা গাছের থোড়, ওই মানে ওই সময়ের জন্য পেটটা একটু ভরতো, কিন্তু ওর মধ্যে তো অসুখ বিসুখ লেগে থাকতো। হ্যাঁ হ্যাঁ, আর আমার পায়ে গ্যাংগ্রিন হয়ে গেছিল, তাই নিয়ে কাদার মধ্যে ছুটতে হয়েছে। ওদের হাতে মেশিন গান, আমার হাতে 303 রাইফেল। আপনি বুঝতেই পারেন আমার ট্রেনিং নেই, শুধু আছে মনোবল, অদম্য, করবই করবো, মরবো। আর গিয়েছিলাম, কিন্তু আমাদের প্রায় প্রত্যেকেরই এ ছিল মরবো, কিন্তু যে পর্যন্ত বাঁচবো সে পর্যন্ত করে যাবো। এইটা ছিল আমাদের দুঃসাহসিক অঙ্গীকার। হ্যাঁ, দুঃসাহসিক অঙ্গীকার। এবং শেষ পর্যন্ত আমরা ছিলাম পেয়ারা বাগানে, 3টা থানা নিয়ে পেয়ারা বাগান, স্বরূপকাঠি, বানুড়িপাড়া আর ঝালকাঠি কেন্দ্র ছিল বিরাট। হ্যাঁ হ্যাঁ, বিরাট। মুক্তলাখ পেয়ারা বাগানকে নিয়ে গানও হয়েছে অনেক। হ্যাঁ হ্যাঁ, অনেক বইটিও লেখা হয়েছে। এবং আমরা জ্যান্ত 4টা ধরে ফেলেছিলাম, লঞ্চ ডুবিয়ে দিয়ে জ্যান্ত 4টা ধরে ফেলেছিলাম। তারপরে আমাদের প্রতি গ্রামবাসীর হলো, বিশ্বাস হলো, আর ওদের আমাদের প্রতি ক্রোধ আরো বাড়লো। তো শেষ পর্যন্ত আমরা আর ওখানে টিকতে পারলাম না, কারণ ওই শশীনার যে পীর ছিল সে তার মুরিদ, তারপরে মাদ্রাসার ছাত্র এবং তাদের আত্মীয় স্বজনদের সবার হাতে দাও, গাছ কাটা দাও দিয়ে পাঠিয়ে দিল পেয়ারা বাগান সাফ করে ফেলার জন্য। পেছনে তো আর্মি আছে, আর্মির সঙ্গে চারিদিকে ওই গানবোট এটসেট্রা এটসেট্রা। আর কত রকম যে আলো, ওদের রাতের বেলা দিন বানিয়ে ফেলে, এইরকম আলো করা ওদের ছিল। স্বাধীনতার পরে প্রফেশনে এলেন কখন? ওইখানে গিয়েই কিন্তু আমি ভাবতে পারবেন না, আমার বাম পায়ে গ্যাংগ্রিন হয়ে গিয়েছিল। খোঁড়াতে ওইখানে একটা টিকতে পারলাম না, তো আমি চলে গেলাম। তো ওই সময় শেহাঙ্গল বলে আমাদের পাশের গ্রাম ছিল, ওই গ্রামটা খুব সমৃদ্ধ গ্রাম এবং মানুষজন খুব ভালো। তো ওইখানে চলে গেলাম। ওইখানে গিয়ে খলিল হাজরা নামে এক ভদ্রলোকের সঙ্গে আমার দেখা হলো। উনি এসছেন, ইন্ডিয়াতে গিয়েছিলেন, কলকাতায় গিয়ে উনি এনায়েত হোসেন খান ছিলেন MNA, মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি। এনায়েত হোসেন খানের অ্যাসিস্ট্যান্ট উনি। তো এনায়েত হোসেন খানের বাড়ি হচ্ছে শেহাঙ্গল। তো উনি পাঠিয়েছেন যে মুক্তিযুদ্ধে জয়েন করতে যেসব ছেলেরা চায় তাদেরকে নিয়ে আসো। উনি তখন প্রথম দিকে কিন্তু সবাই ভয় পেত। আমাদের মুক্তিযুদ্ধে যে একবারে জোয়ারের মতো জয়েন করলো সেটা কিন্তু অনেক পরে, দ্বিধাও ছিল অনেক, হ্যাঁ সংশয় ছিল। হ্যাঁ, তারপরে যখন বুঝলো যে এইভাবে আর টিকতে পারবে না, ওদিকে আবার আমরা মরতে আমরা তো পতঙ্গের মতো মরেছি রে ভাই, চিন্তা করতে পারেন না। আমার সঙ্গীদের এখন আর খুঁজে পাবেন না আপনি, তারা কে কোথায় আছে। তো ওইখানে গেলাম। পরে আমি রাস্তা থেকে যেতে পারবো না, গাড়ি ঘোড়ায় লঞ্চে চলে যেতে পারবো না। ওই খলিল হাজরা সাহেব উনি ওই জঙ্গলের
পথ ধরে এখানে ধরে ওখানে ধরে নানানভাবে করে হেঁটে হেঁটে ওই এক পায়ে খোঁড়াতে খোঁড়াতে উপরে বৃষ্টি নিচে কাদা এইভাবে করে অনিশ্চিত জীবন। হ্যাঁ, থাকার ব্যবস্থা নেই, খাওয়ার ব্যবস্থা নেই। তো অনেক দিন বসে অমানসিক একটা ব্যাপার। কারণ এতদিনে তো অলরেডি আমরা কুপকাত হয়ে গেছি, মানে হাড় বেরিয়ে গেছে। তো পরে আমি হিসেব করে দেখেছি যে 350 মাইল হেঁটে হেঁটে ঝালকাঠি পুরো জেলা, তারপরে এখন পিরোজপুরের মধ্যে থেকে বাগেরহাট, এখানে তো শহরের রাস্তা ধরে না, কিন্তু দুর্গম পথ। হ্যাঁ, দুর্গম পথে জঙ্গল, কাদা, পানি, নদী, এইগুলো। তারপরে বাগেরহাটের পরে খুলনা পার হয়ে সাতক্ষীরা পার হয়ে গিয়ে এক নদীর কাছাকাছি গেলাম। লোকদের কাছে জানলাম যে ওই যে থানাটা দেখা যাচ্ছে ওইখানে বাংকার করে আর্মি আছে। তা আমরা একটু দূর থেকে, যাতে আমরা ওদের চোখে না পড়ি, আরও বেশি খানিকটা পথে করে 350 মাইল হেঁটে আমরা ওই নদীতেই। উনি জিজ্ঞেস করলেন, এই ঢেউয়ের মধ্যে কি তুমি সাঁতার দিতে সাহস পাও? আমি বললাম, সাহস না পাওয়ার কোনো ব্যাপার নেই, আমার যেতেই হবে, কোনো অপশন এখানে নাই। না, দিলাম। ঠিকই অনেক স্রোত, ওর মধ্যে ঢেউ স্রোত, পানি খেতে খেতে প্রায় আধা মরা অবস্থায় গিয়ে কোনো রকমে পড়েছি ওপারে। তো ওপারে যখন কাছাকাছি গেছি তখন দেখি অনেকগুলো টর্চ আমাদের উপর পড়ছে রাতের বেলা। তারপরে আমরা কারা, এখন উনি কেমন কেমন করে যেন বললেন, কারণ উনি নিশ্চিত না যে ওটা কি বাংলা, মানে পূর্ব পাকিস্তান নাকি ওয়েস্ট বেঙ্গল, এটা উনি এসেছিলেন। আর আমাকে কথা বলতে নিষেধ করেছেন, যে উনি তো ঘুরে এসেছেন। তো তারপর উনি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলে, তো ওদের অ্যাকসেন্ট শুনে উনি বুঝে ফেলেছেন যে ওরা ওই দিককার লোক। হিঙ্গুলগঞ্জ এই জায়গাটার নাম। তা গেলাম পরে, তো বললে যে এখানে তো পাবেন না, আপনি চলে যান হাসনাবাদ। ওইখান থেকে আবার হাসনাবাদ গেলাম। হাসনাবাদ গিয়ে লঞ্চে রইলাম 2 দিন। তারপরে আমাদেরকে রিক্রুট করতে আসলো বিহার থেকে। তো আমার একটা পা ফোলা, আমি এক পায়ে খুঁড়িয়ে অনেক লম্বা লাইন। যখন কাছাকাছি গেছি তখন ওই আর্মিদের মধ্যে একজন সিনিয়র, বয়সেও সিনিয়র, তার র্যাঙ্কটা আমি জানি না, উনি বললেন যে তোমরা কি পাগল না মাথা খারাপ? এই ছেলেটা, তখন আমার বয়স তো কম, এই ছেলেটা এক পা দিয়ে খোঁড়াতে আসছে, ও যাবে এ করতে ট্রেনিংয়ে, তারপরে ওকে যুদ্ধে পাঠাবে, এই পাটা তার রাখতে হবে না, আগে সুস্থ হতে। হ্যাঁ, তো তোমরা ওকে। তো ওই ভদ্রলোক আমাকে কাছে ডাকলেন। ওমা, ওর তো জ্বরে গা পুড়ে যাচ্ছে, ইস তোমার তো মানুষ না। আমি বললো যে ওকে এক্ষুনি দমদম হসপিটাল পাঠিয়ে দাও। তো একটা পুরনো ওই আর্মির জিপে করে আমাকে পাঠিয়ে দিল এবং আমি শুয়েই যেতে পারলাম। তো যাই হোক, তারপরে শেষে আমার ওই পা ভালো হতে, সেও আবার দীর্ঘ, মানে আমার এই পাটা কেটে ফেলার ডিসিশন হয়েছিল। তো একজন ইয়াং ডাক্তার আমাকে বাঁচিয়ে দিয়েছিল, সৌভাগ্য আর কি। হ্যাঁ, তো সে চুরি করে আমাকে ওই হসপিটাল থেকে বার করে নিয়ে বললো যে আপনার এই পা কাটতে হবে না, এই ফার্মাসিটায় আপনি বসবেন, এই সময় আসবেন, আপনার জন্য যা যা লাগে আমি নিয়ে আসবো। অ্যান্ড দ্যাট ইয়াং ডক্টর হ্যাঁ আমাকে ওই খুব পাওয়ারফুল হয়তো অ্যান্টিবায়োটিক আর কী কী ওষুধ দিয়েছে আমার এখন আর মনে নেই, কিন্তু দিয়ে আমাকে হাঁটার মতো অবস্থা করেছে। পরে আপনি ট্রেনিং নিলেন, সুস্থ হয়ে যান? হ্যাঁ, তারপরে আবার যখন গেলাম, আমার কথাবার্তায় ওই ডাক্তারই বললেন যে
আরে আপনার ইন্টেলেকচুয়াল লেভেল তো অনেক ভালো, আপনি অনেক পড়াশোনা করেন তাই না? আমি একটু পড়াশোনা তো করতেই হয়। বলে যে আপনি এই পা নিয়ে এখনই যুদ্ধের মাঠে আবার যেতে পারবেন না, কারণ আপনার আপাতত পাটা ঠিক আছে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আরো সময় লাগবে। হ্যাঁ, আর অনেক সময় লাগবে। তো সে আমাকে পাঠিয়ে দিল বালিগঞ্জ একটা কি যেন আমেরিকান একটা ইনস্টিটিউট, সেইখানে তারা স্কুল খুলেছে ক্যাম্পে ক্যাম্পে, সব ক্যাম্পে না, বড় বড় ক্যাম্পগুলোতে। তো বাহাদুরপুর ক্যাম্প অনেক দূরে ওখান থেকে, বাহাদুরপুর ক্যাম্পে আমাকে শিক্ষক বানিয়ে পাঠিয়ে দিল। আচ্ছা আচ্ছা। এখন গিয়ে দেখে কি, যে সমস্ত বাচ্চাদের পড়াবো তাদের তো নেই, গায়ে কাপড় নেই। এমন বাচ্চা আছে যার বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, সব শেষ করে দিয়েছে, ও কি পড়বে বল? তারপরে অন্য টিচাররা বললেন যে আপনি আসছেন, কিন্তু কাদের পড়াবেন, ওরা তো আসে না, ডাকলেও আসে না। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি ওদের কয়েকজনকে দেখে বললে ম্যাজিক দেখবে। আমি কিছু ম্যাজিক দেখলাম। ম্যাজিক তো আগে থেকে স্কুল জীবন থেকে আমি কিছুটা প্র্যাকটিস করেছিলাম। হ্যাঁ, আগে থেকেই কিছু আমি স্কুলে দেখাতাম, কলেজে বসে দেখিয়েছি। তো ওই ম্যাজিক মন্ত্রের মতো কাজ করলো। আচ্ছা, ওদেরকে মানে আকৃষ্ট করার জন্য। হ্যাঁ, আমি বললাম যে কালকে তোমাদের সমস্ত বন্ধুদেরকে ডেকে নিয়ে আসবে, আমরা তো ভালো ম্যাজিক দেখাবো, এবং সবার আগে যে লাইনে থাকবে তার জন্য আমি কিছু লজেন্স নিয়ে আসবো। চাইলে সে একা খেতে পারবে, আর সে যদি অন্যদের দিতে চায় সেটা তার, কিন্তু সবার আগে যে থাকবে তাকে দেবো। তো আমি সেই সময় আমার নিজেরই কিছু নাই, আমার পকেট ফুটা। তো ওইভাবে করে দ্বিতীয় দিন দেখি যে বিশাল লাইন, এত বাচ্চা ম্যাজিকের মতো কাজ করলো। হ্যাঁ, এত বাচ্চা পড়ার মতো, বসতে দেওয়ার মতো তাবু আমাদের ছিল না। কিন্তু পরে অবশ্য ওইটা দেখে আমাদেরকে এক্সট্রা তাবুর ব্যবস্থা করে দিয়েছিল, ওরা মাটিতেই বসতো। এটা একটা দুর্দান্ত সৃষ্টি ছিল, তা বলবো আমি। না, আমি তো শিক্ষকতার নেশায় পেয়ে গিয়েছিলাম। মানে এই বাচ্চাগুলো, যে বাচ্চাদের মুখে তাকানো যায় না, এবং তাদের আমি স্টোরি শুনতাম। আবার আমি কিন্তু প্রত্যেক দিন ওদেরকে ইন্সপায়ার করার জন্য যে সমস্ত গল্প বলা দরকার, কারণ তখন ভিয়েতনাম 12 বছরের বেশি যুদ্ধ করছে তখন। অর্থাৎ আমাদের কত বছর লাগবে আমরা জানি না, আমরা 9 মাস কিছুতেই আশা করিনি। তো অর্থাৎ কত বছর চলবে, এই ছেলে মেয়েগুলো তো ডিরেইলড হয়ে যেতে পারে, কারণ পেটে যদি না পড়ে তাহলে কি করে তারা ভালো থাকবে? তো তারা নষ্ট হতে পারে, আমাদের সম্পদ লায়াবিলিটি হয়ে যেতে পারে। তো আমিও দেখি নানানভাবে ইন্সপিরেশনাল গল্প বলে, আর সেই গল্প আবার ওদেরকে চাঙ্গা করতো। তো একসময় এরকম অবস্থা হয়ে গেল যে ওই হ্যামেলিনের বংশীবাদকের মতো হয়ে গেল, মানে সম্মোহিত হয়ে গেল। হ্যাঁ, ওই বিকেলবেলা লালগোলা লাইনের ওই কয়লার ট্রেন যখন আসতো, আমি তাতে উঠতাম, এবং যে পর্যন্ত না ওইটা ওদের দৃষ্টির বাইরে চলে যেত সেই পর্যন্ত ওরা ওখানে দাঁড়িয়ে এইরকম করতে থাকতো। আমার চোখ এখন ভাবতে গেলে আমার নিজের চোখটা আঠা। স্ট্রেঞ্জার দেন ফিকশন আসলে। হ্যাঁ, আমি না শিক্ষকতার এতে প্রেমে পড়ে গেলাম। আবার এদিকে নিজের সঙ্গে নিজের যুদ্ধ লাগে যে আমি একটা হচ্ছে রণাঙ্গনের যোদ্ধা, আমি কি করছি, এটা তো অনেক অনেক ইজিয়ার। এদের গল্প করছি, ফান করছি, নানা রকম কৌতুক করছি, আর যুদ্ধের মাঠে কি ভয়াবহ জিনিস, সশস্ত্র যুদ্ধ। হ্যাঁ, তখন আমি আবার ওইখান থেকে টাকি ক্যাম্পে চলে আসলাম।